হাই এভরিওয়ান। তো আজকে আমাদের ভেক্টরের উপর দ্বিতীয় ক্লাস। আমার রিকোয়েস্ট থাকবে যারা আমরা প্রথম ক্লাসটা দেখি নাই তারা দেখে আসে। আমি প্রথম ক্লাসটাতে রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রথম ক্লাসটাতে আমি ভেক্টরের জাস্ট সংজ্ঞাটা বলছিলাম এবং আমি দেখিয়েছিলাম যে আমাদের যে বইগুলো আছে সেখানে যে ভেক্টরের সংজ্ঞাটা দেওয়া আছে সেটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, তাই না? সেখানে আমাদের কিছু সমস্যা ছিল, যেমন হচ্ছে গিয়ে ভেক্টর হতে হলে জ্যামিতিক পদ্ধতিতে যোগ হতে হয়, তাই না, যোজন হতে হয়, কিন্তু আমাদের বইগুলোতে কিন্তু এই কথাটা উল্লেখ করা নাই। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা ওই প্রথম ভিডিওটা দেখে আসি, ভেক্টরের সংজ্ঞাটা সম্পর্কে আরও একটু ভালো জ্ঞান হবে। ওকে, তো আমরা শুরু করি আমাদের দ্বিতীয় ক্লাসটা। আমাদের আজকের ক্লাসের টার্গেট হলো ভেক্টর রাশির প্রকাশ, কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আসো আমরা শুরু করি। তো ভেক্টর রাশির প্রকাশ সম্পর্কে যদি আমি কথা বলি, যে ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সরলরেখা দ্বারা আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। তো সরলরেখা দ্বারা কিভাবে প্রকাশ করা যায় আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করব, আর অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা লাস্টে গিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা প্রথমেই চলে আসি সরলরেখা দ্বারা কিভাবে প্রকাশ করা যায়। তো সরলরেখা দ্বারা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তো তার আগে চলে আসি যে ভেক্টর রাশি কাকে বলে, তাই না? ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হতে হলে দুইটা জিনিস অবশ্যই দরকার ওই রাশিটার জন্য। একটা হচ্ছে মান, আরেকটা দিক, তাই না? তাহলে কোনো একটা ভেক্টর রাশি হতে গেলে মান এবং দিক উভয়ই লাগবে। তাহলে আমি যখন একটা সরলরেখা দ্বারা একটা ভেক্টর রাশি প্রকাশ করব, তাহলে এটা খেয়াল রাখবো যেন মান এবং দিক উভয়ই প্রকাশ পায়। আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, তুমি ফুটবলটার উপর 10 নিউটন বলের একটা কিক মারলে, তাই না? তো 10 নিউটন বলের যে একটা কিক মারলে তুমি, ওই 10 নিউটন বলটাকে, এটা তো একটা ভেক্টর রাশি না, বল একটা ভেক্টর রাশি, তো এই বলটাকে আমি চাচ্ছি সরলরেখার মাধ্যমে প্রকাশ করতে। তো প্রথমেই কি করব, আমি একটা সরলরেখা নিব, ছোট্ট করে একটা সরলরেখা নিলাম। আচ্ছা, তো এই সরলরেখা কতটুকু বড় নিব সেইটা নির্ভর করবে তোমার কত বড় বল, তুমি কতখানি বল প্রয়োগ করছো। তুমি যদি 100 নিউটন বল প্রয়োগ করতে, তাহলে আমার রেখাটা একটু বড় নেওয়া লাগতো, তাই না? যদি 10 নিউটন প্রয়োগ করছো যেহেতু, সুতরাং আমাকে একটু ছোট রেখা নিতে হবে। তো এই যে মান, কত মান হবে, মানে কত মানের বল তুমি অ্যাপ্লাই করতেছো, তার উপর নির্ভর করে আমি এই দৈর্ঘ্যটা নিব। রেখার দৈর্ঘ্যটা হবে ভেক্টরের মান অনুযায়ী, কত বড় মানের ভেক্টর, তাই না? ভেক্টরের মান অনুযায়ী, এই কথাটা খেয়াল করো। তাহলে রেখাটার দৈর্ঘ্য আমি কি নেব, ভেক্টরের মান অনুযায়ী। তো এখন দেখো, যদি তোমার 100 নিউটন মানের বল তুমি প্রয়োগ করো, তাহলে তো তুমি 100 সেন্টিমিটার বড় একটা রেখা নিতে পারবা না, তাই না? তোমাকে ছোট একটা রেখা নিতে হবে যাতে করে তোমার খাতার মধ্যে আটকে যায়। তাই তো এটার জন্য যেটা করতে পারো, স্কেলিং করতে পারো। তুমি এই 10 নিউটনটাকে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি এরকম একটা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারো। মানে রেখার দৈর্ঘ্যটা তুমি ছোট নিতে পারো, ওই 10 সেন্টিমিটার বা 10 ইঞ্চি না নিয়ে তুমি একটু ছোট মান নিলে, এই জিনিসটাকে স্কেলিং বলা হয়। তাহলে প্রথমেই আমার মান, ভেক্টরের মান যদি নিতে হয় তাহলে রেখার দৈর্ঘ্য ঠিক করতে হবে, মানে রেখার দৈর্ঘ্য দ্বারা ওই ভেক্টরের মান নির্দেশ করবে। তো এই দৈর্ঘ্যটা কত বড় নেব সেটা আমাদের স্কেলিং এর উপর নির্ভর করবে, তাই না? স্কেলিং কিরকম, মনে করো তোমার কাছে 100 নিউটন বলের একটা ফোর্স আছে, ঠিক আছে? তো তুমি স্কেলিং কিভাবে করবা, তো একটা রেখা নিলে, ঠিক আছে? এই রেখাটার দৈর্ঘ্য ধরো তুমি নিলে 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি দিয়ে তুমি এই 100 নিউটন বলটাকে প্রকাশ করতে চাও, বা 100 নিউটন মান যেটা সেটাকে প্রকাশ করতে চাও। তাহলে আমার এখানে 1 ইঞ্চি সমান কি দাঁড়াচ্ছে, 50 নিউটন, ঠিক না? তাহলে এইটাকে আমি স্কেলিং বলতেছি যে 1 ইঞ্চি সমান 50 নিউটন। এরকম যদি হতো, মনে করো 1 সেন্টিমিটার একটা রেখা দিয়ে
তুমি এই 100 নিউটন বলটাকে প্রকাশ করতে চাই, এতটুকু। তাহলে তখন ওই 1 সেন্টিমিটারটাকেই আমি বলতাম 100 নিউটন। জিনিসটা বোঝা যাচ্ছে? অর্থাৎ তোমার বলের বা ভেক্টরের মান যত হবে রেখার দৈর্ঘ্য সেই অনুসারে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের স্কেলিং করার দরকার হয়। আমাদের যেহেতু অত বড় একটা, মনে করো 100 বা 200 নিউটন বল, সেটাকে তো আর 100-200 সেন্টিমিটার দিয়ে প্রকাশ করা যাবে না। আমাদের ছোট একটা 1-2 সেন্টিমিটার দিয়ে প্রকাশ করব। সেই ক্ষেত্রে আমাদের স্কেলিংটা উল্লেখ করতে হয়। আমরা এটা গ্রাফ পেপারে অনেক সময় উল্লেখ করে থাকি কিন্তু, তাই না? আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, যদি একটু খেয়াল করো, আমাদের যে গুগল আর্থ বা গুগল যে ম্যাপ, সেটাতে যদি যাও দেখবা যে নিচে এরকম লেখা থাকে যে 1 কিলোমিটার সমতুল্য হচ্ছে 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, এরকম। মানে ওরা কিন্তু একটা স্কেলিংয়ের উপর ভিত্তি করে তোমাকে ম্যাপটা দেখায়, তাই না? একদম পুরো পৃথিবীটা তো তোমাকে তোমার স্ক্রিনে দেখাবে না, তাই না? স্কেলিং করে দেখাবে। তো এখানেও সেই কথা যে তুমি যখন একটা ভেক্টরকে প্রকাশ করতে যাবা তখন স্কেলিং করার দরকার আছে, স্কেলিং করা লাগবেই। কারণ অত বড় একটা মান তুমি যদি দেখাতে হয় তোমার খাতাতে, তো অবশ্যই স্কেলিং করে দেখাতে হবে। তো স্কেলিং জিনিসটা কি আমি সেটা বললাম, যে তুমি এই যে ধরে নেওয়া যে 10 নিউটন সমান 1 সেন্টিমিটার বা 100 নিউটন সমান 1 সেন্টিমিটার, এরকম এই যে ধরে নেওয়া, এই জিনিসটা অনুসারে তোমাকে স্কেলিং করতে হবে। যদি আমি একটু উদাহরণ দিই আরেকটা, মনে করো তোমার হাতে 300 মিটার ডিস্টেন্স আছে, মনে করো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব 300 মিটার, বা এটাকে সরণ তুমি চিন্তা করো। তো এই সরণটাকে তুমি প্রকাশ করতে যাচ্ছ সরলরেখার মাধ্যমে। তো তুমি ছোট করে একটা সরলরেখা আঁকলে, সরলরেখার দৈর্ঘ্য কতটুকু দেব? যেহেতু 300 মিটার আছে, তুমি স্কেলিংটা এরকম করো যে 100 মিটার সমান 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চ, এরকম দিতে পারো। ঠিক আছে? তাহলে তোমার কত বড় একটা রেখা আঁকতে হবে? 3 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা রেখা আঁকতে হবে। তাহলে এটা মনে করো সেই 3 সেন্টিমিটার। তাহলে এই 3 সেন্টিমিটার দ্বারা আমি 300 মিটার দূরত্বটাকে বোঝাচ্ছি। এটাই আমার স্কেলিং হয়ে গেল। এখন আরেকটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে যে তোমার মানটা এই রেখা দ্বারা প্রকাশ হয়ে গেছে, সুতরাং দিকটাও প্রকাশ করতে হবে। তো দিক প্রকাশ করার জন্য একটা তীর চিহ্ন দেওয়া হয়। দেখো সরণটা ছিল এই দিকে, এ থেকে বি এর দিকে, সুতরাং আমাকে এই রেখাটা দ্বারা, এই সরল রেখা দ্বারা বোঝাতে হবে যেন দিকটা আমার ডান দিকে। ঠিক আছে? তাহলে এই যে আমি 3 সেন্টিমিটার একটা রেখা টানলাম এবং তার মাথায় ছোট করে একটা তীর চিহ্ন দিলাম, যাতে করে আমি দিকটা বুঝতে পারি, ভেক্টরটার দিক কোন দিকে। ঠিক আছে? ওকে, তো আমাদের মান এবং দিক উভয়ই সরলরেখার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। কিন্তু আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে স্কেলিং, যাতে করে মানটা ঠিকঠাক মতো বুঝতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে সরলরেখার মাথায় একটা তীর দিতে হবে, তীর চিহ্ন। তুমি মাথায় দাও বা মাঝখানে দাও, এটা কোনো ব্যাপার না, বাট তীর চিহ্ন তোমাকে দিতে হবে, যাতে করে দিকটা আমি বুঝতে পারি। তাহলে আমাদের শুরুতে যে কথাটা আমি বলছিলাম যে ভেক্টরকে মান এবং দিক উভয়ই প্রকাশ করার জন্য সরলরেখা আমি ব্যবহার করব। মান প্রকাশ করব দৈর্ঘ্য দ্বারা, সরলরেখার দৈর্ঘ্য দ্বারা, এবং দিকটা তীর চিহ্ন দ্বারা। ওই সরলরেখার উপর একটা তীর চিহ্ন দ্বারা আমি দিকটা প্রকাশ করব। তাহলে আমার ভেক্টরটাকে ক্লিয়ারলি প্রকাশ করতে পারতেছি সরলরেখা দ্বারা, ঠিক না? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার একটু আছে, সেটা একটু বলি। তুমি যে সরলরেখাটা আঁকলে ভেক্টর প্রকাশ করার জন্য, তার এই যে শুরুতে যে বিন্দুটা দিলে প্রারম্ভিক, এটাকে বলা হয় প্রারম্ভিক বিন্দু, প্রারম্ভিক বিন্দু বা সূচনা বিন্দু, আদি বিন্দু, তাই না? যে কোনো একটা বলতে পারো। আর এই যে শেষটা, এটাকে শীর্ষবিন্দু বলা হয়। ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখো, যে এটাকে কি বলে, এটাকে কি বলে, তাই না? এটা তীর চিহ্ন কেন দেওয়া হচ্ছে? দিক বোঝানোর জন্য। কত বড় তুমি রেখা নিবা তোমার স্কেলিং অনুসারে। ঠিক আছে? আশা করি সরল রেখা দ্বারা প্রকাশটা তুমি বুঝতে পারছো। তো আমি এই জিনিসটাকে একটু ছোট করে এখানে লিখে রাখছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই জিনিসটা তোমরা খাতার মধ্যে একটু লিখে নাও, এই যে এই জিনিসটা, যাতে করে মনে থাকে যে জ্যামিতিক উপায়ে কোনো একটি ভেক্টরকে তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়। ভেক্টর রাশির মান সাধারণত সরলরেখার দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হয় এবং দিক তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে মান হচ্ছে সরলরেখার যে দৈর্ঘ্য, সেটা দিয়ে প্রকাশ করা হয় এবং এই ক্ষেত্রে স্কেলিং করা হয় আমাদের। আর দিকটা জাস্ট ওই সরলরেখার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিকটা নির্দেশ করা হয়।
আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাই দিতে পারো, ঠিক আছে? তো এখন এটা যদি লেখা হয়ে যায় আমরা তাহলে পরের টপিকটাতে চলে যাই। পরের টপিক বলতে আমাদের এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা তোমরা তুলে নাও, তারপর আমরা সলভ করি, ঠিক আছে? ওকে, এখানে দেওয়া আছে কি কোনো বস্তুর উপর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে একটি 100 নিউটন মানের বল প্রয়োগ করা হলো, বলটিকে সরল রেখার মাধ্যমে প্রকাশ করো। তো অঙ্কটাকে তুলে নাও, আশা করি তোলা হয়ে গেছে, আমি সলভে চলে যাই, ঠিক আছে? একটু খেয়াল করো, বলছে যে কোনো একটা বস্তুর উপর, ধরো তোমার কাছে বস্তুটা এইটা, এই বস্তুর উপর তুমি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করছো, 100 নিউটন মানের একটা বল প্রয়োগ করছো। তাহলে আমার কথা হচ্ছে প্রথমে কি করব, 100 নিউটন বল আঁকার জন্য আমাকে স্কেলিং করতে হবে। তো তুমি ধরে নাও 1 সেন্টিমিটার সমান 50 নিউটন, তাহলে 2 সেন্টিমিটার রেখার আমার একটা আঁকা লাগবে, সরল রেখা। আচ্ছা, এবং দেখো এখানে বলছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে তুমি ধরে নাও এইটা যদি হয় তোমার পূর্ব দিক, ধরে নাও এইটা হচ্ছে তোমার পূর্ব দিক, এইটা পূর্ব দিক, তাহলে তার সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে এরকম একটা রেখা এই বরাবর আমাকে সরল রেখাটা আঁকতে হবে। তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি, ক্লিয়ার? তো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে একটা রেখা আঁকলাম, সেই রেখার দৈর্ঘ্য কত নেব, যেহেতু 1 সেন্টিমিটার সমান 50 নিউটন, সুতরাং এই রেখাটার দৈর্ঘ্য নেব আমি 2 সেন্টিমিটার, যাতে করে 2 সেন্টিমিটার দ্বারা আমি 100 নিউটন বলটাকে প্রকাশ করতে পারি, ক্লিয়ার? দেখো আমি দৈর্ঘ্য দিয়ে মানটাকে প্রকাশ করলাম, এবং এই যে মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিকটাকে প্রকাশ করলাম, ক্লিয়ার? তাহলে এই 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 জিনিসটাই হচ্ছে আমার ওই 100 নিউটন বল এই রেখার মাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করছি এখন তোমাদের বুঝতে অসুবিধা নাই। আমরা চলে আসি এখন দ্বিতীয় ক্ষেত্রে, অক্ষর দ্বারা একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। তো অক্ষর দ্বারা প্রকাশ করা মানে বুঝতেই পারতেছো, তোমাকে একটা যে কোনো অক্ষর নিয়ে কাজ করতে হবে, এ বি সি ডি এরকম কোনো একটা ভেক্টরকে, মনে করো বল একটা ভেক্টর আসে, তো বলটাকে বড় হাতের এফ দ্বারা এরকম প্রকাশ করলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি কিভাবে একটা অক্ষর দ্বারা একটা ভেক্টরকে প্রকাশ করব সেটা নিয়ে কথা বলে। তো এটা অনেক উপায়ে প্রকাশ করা যায়, আমি এক এক করে আলোচনা করি কোনটা সুবিধা কোনটা অসুবিধা সেটা নিয়ে। তো খেয়াল করো, প্রথমে যেটা আসবো যে একটা অক্ষরকে মোটা করে যদি লেখা হয় তাহলে তা দ্বারা ভেক্টর বোঝা যায়, ঠিক আছে? তাহলে তুমি যদি কোথাও বইয়ের মধ্যে দেখো এরকম বি বোল্ড করে দাও, মানে মোটা করে দাও, তার মানে বুঝবা ওটা একটা ভেক্টর আসে, ঠিক আছে? তোমরা 9, 10 হয়তো দেখে আসছো এরকম। কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি যখন হাতে লিখতে যাবা, যখন তোমাকে তো অনেকবার লিখতে হবে, তো তুমি যখন হাতে লিখতে যাবা তখন কি এরকম প্রতিবার এ দিতে হবে, এরকম মোটা মোটা করে দিবা প্রতিটা অক্ষর? এটা তো অনেক সময় যাবে, তাই না? কষ্ট এবং সময় দুটোই যাবে। কাজেই এটা কিন্তু হাতে লেখার জন্য আমাদের সুবিধা না, মানে এরকম মোটা হরফে যদি লিখতে যাই আমাদের কিন্তু অনেক পরিশ্রম হবে, সাথে অনেক এরকম মোটা করে দেওয়া কিন্তু কষ্টসাধ্য, তাই না? কাজেই এই ওয়েটা বইপত্রে লেখায় ঠিক আছে, টাইপিংয়ের ক্ষেত্রে লেখা ঠিক আছে, টাইপিংয়ে একটু বোল্ড করে দিলেই হয়ে গেল, কিন্তু হাতে যখন লিখতে যাব তখন কিন্তু এটা কষ্টকর, তাই এটা আমি একটু ব্র্যাকেটে লিখে দিই। টাইপিংয়ের জন্য সুবিধা বা টাইপিংয়ে ব্যবহৃত হয় হাতে লেখা অসুবিধা, হাতে যখন লিখতে যাবা অসুবিধা, ঠিক আছে? তো এটা গেল প্রথম কেসটা। দ্বিতীয় ক্ষেত্রে কিরকম হয় সেটা একটু দেখি। দ্বিতীয় ক্ষেত্রে এরকম ব্যবহার করা অনেক সময় দেখবা, এটা একটা যদি ভেক্টর হয় নিচে ছোট করে একটা দাগ দেওয়া হয়, এই যে একটা অক্ষর দিয়ে নিচে ছোট করে একটা দাগ দেওয়া হয়। তো এটা দ্বারাও মানে এটাও যদি কোনো বইয়ের মধ্যে দেখো এরকম দেওয়া, তাহলে বুঝবা যে এটা একটা ভেক্টর রাশি। তো এখন কথা হচ্ছে যে তুমি যখন বই পড়তে যাও বইয়ের নিচে আন্ডারলাইন করো না এরকম ছোট ছোট দাগ দিয়ে, যে ইম্পর্টেন্ট এটা, এই লাইনটা ইম্পর্টেন্ট, তো এর নিচে এরকম দাগ দাও না? তাহলে এই যে নিচে দাগ দিলে আমরা কিন্তু বুঝি যে এটা একটা গুরুত্বপূর্ণ রাশি বা একটা গুরুত্বপূর্ণ লাইন,
তাই না? গুরুত্ব বোঝানোর জন্য আমরা আন্ডারলাইন করে থাকি। তাহলে এই যে দেখো, এই যে অক্ষরের নিচে যদি দাগ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ জিনিস এটা। তাহলে এটাও কি কনফিউশন তৈরি করে না যে এটা কি গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, নাকি এটা আসলে এটা ভেক্টর রাশি? কি আসলে কনফিউজ হয়ে যাবে, কিন্তু তুমি একদম কনফিউজড হয়ে যাবে। কাজেই এই যে অক্ষরের নিচে ছোট দাগ দিয়ে প্রকাশ করা এটাও খুব বেশি সুবিধাজনক না, কারণ কনফিউশন তৈরি হবে। কেন? কারণ আমরা গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এই যে অক্ষরের নিচে দাগ দিই, তাই না? কাজেই এই যে পদ্ধতি, সেকেন্ড যে পদ্ধতিটা, অক্ষরের নিচে ছোট করে একটা দাগ দাও, এটাও কিন্তু ভালো পদ্ধতি হলো না। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় পদ্ধতিটা দেখি যে তৃতীয় পদ্ধতিটা কিরকম। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে এ এর উপর ছোট করে এরকম দাগ দাও। ঠিক আছে, এর উপরে ছোট করে এরকম দাগ দাও। তো এটাও যদি দেখো বইয়ের মধ্যে, যদি এরকম একটা রাশি দেখো বি, উপরে ছোট একটা দাগ, তাহলে এটাকে তুমি বুঝবা এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে তিনটা পদ্ধতি দেখলাম, একটা মোটা হরফে, একটা অক্ষরের নিচে দাগ, আর একটা অক্ষরের উপরে দাগ। তো এই যে উপরে যদি দাগটা হয় এটাতেও সমস্যা আছে। তুমি দেখছো কিনা যে আমরা যখন গড় লিখি বা গড় নির্ণয় করি, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের কথাই যদি বলি, গড় নির্ণয় করি তখন এরকম লিখি, এক্স এর উপর এরকম ছোট একটা বার দিই। মানে কি বোঝায়? আমরা গড় নির্ণয় করতে যাচ্ছি। মানে উপরে দাগ বোঝালে, মানে উপরে দাগ যদি দেই কোনো একটা অক্ষরের, সেটা কিন্তু গড়ের চিহ্ন হোক। ঠিক আছে, কোনো একটা অক্ষরের উপরে দাগ দেওয়া মানে সেটাকে গড় বোঝায়। তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রেও যদি এরকম একটা ব্যবহার করি তাহলে এটা কনফিউশন তৈরি হবে না যে এটা কি আসলে গড় নাকি এটা একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসি চতুর্থ পয়েন্টে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম তিনটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে মোটা হাতের অক্ষরে, একটা হচ্ছে উপরে দাগ, আর একটা হচ্ছে নিচে দাগ। তো এই তিনটাই আমাদের জন্য সুবিধা না। এখন আমরা যেটা দেখব সেটা আমাদের জন্য সব থেকে বেশি সুবিধাজনক। কিরকম? একটা অক্ষর, তার উপরে ছোট করে একটা তীর চিহ্ন। এটা দ্বারা কোনো কনফিউশন তৈরি হয় না। এটা দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র একটা ভেক্টরকেই প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এইটাই সব থেকে বেস্ট, এটাই বেস্ট। ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। একক ভেক্টর, আমরা এখনো একক ভেক্টর কি জিনিস সেটা শিখি নাই, বাট আমাদের পরে লাগবে। বাট একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখে নাও। ছোট হাতের একটা অক্ষর যদি দাও, তার উপরে এরকম একটা চিহ্ন যদি দাও, এটাকে হ্যাট বা ক্যাপ এরকম চিহ্ন বলে। ঠিক আছে, এই যে ছোট হাতের একটা অক্ষর দিয়ে তার উপরে এইরকম একটা ছোট যদি দাও, চিহ্ন যদি দাও, তো এটা দ্বারাই বুঝবো আমরা একক ভেক্টর। আমরা একক ভেক্টর কি জিনিস সেটা এখনো জানি না, তো আমরা যখন এরপরে সংজ্ঞাগুলো দেখব তখন একক ভেক্টরটা আলোচনা করব। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ করা যায়। তো এটা তো গেল যে তুমি একটা ভেক্টরকে প্রকাশ করলে, এখন ভেক্টরের মান কিভাবে নির্ণয় করবা বা কিভাবে বুঝবা যে এটা ভেক্টরের মান নির্দেশ করতেছে অক্ষর দ্বারা। তো এবার আসি অক্ষর দ্বারা কিভাবে একটা ভেক্টরের মান প্রকাশ করা যায়। তো দেখো, আমরা একটু আগে দেখে আসছি একটা ভেক্টরকে এইভাবে প্রকাশ করা যায়, মোটা হাতের এ দ্বারা, নিচে একটা আন্ডারলাইন দ্বারা, উপরে একটা উপরে একটা দাগ দ্বারা, একটা তীর চিহ্ন দ্বারা। এই পদ্ধতিগুলোতে প্রকাশ করা যায়। আর আমরা দেখলাম যে একক ভেক্টরকে এরকম উপরে একটা ছোট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা একক ভেক্টর। তো যাই হোক, তো একটা ভেক্টরকে মান অক্ষর দ্বারা কিভাবে বুঝবা যে এটা ভেক্টরের মান বোঝা যায়। তো এটা দুইটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যে এই যে ভেক্টরটা, তার ডানে এবং বায়ে দুটো খাড়া দাগ যদি দাও, এটা দ্বারাও মান বোঝায়। এটাকে জিনিসটাকে বলে মডুলাস। মডুলাস, ঠিক আছে, এটাকে বলে মডুলাস। আর যদি শুধু এ দাও, আর কিচ্ছু না, শুধু একটা অক্ষর, এটা দ্বারাও ভেক্টরের মান বোঝা যায়। তাহলে দুইটা পদ্ধতিতে মান বোঝা যায়। একটা হচ্ছে একদম শুধু অক্ষর আর কিছুই না, আর একটা হচ্ছে ভেক্টরের ডানে এবং বায়ে দুটো খাড়া দাগ, বা এই জিনিসটাকে মডুলাস বলা হয়। তো এইভাবে তুমি একটা ভেক্টরে মান প্রকাশ করতে পারো
অক্ষরের মাধ্যমে। এই জিনিসগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারের বইয়ের মধ্যে যদি দেখো এইভাবেই কিন্তু প্রকাশ করা হয়। এটা ভেক্টরের মান বোঝাতে ব্যবহার করা হয় বা অনেক সময় এটাও ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমাদের এতটুকু পর্যন্ত ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাও, আমি আশা করি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।